গল্পকথা নকশিকাথার আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ফাইনালি দ্য মোস্ট অ্যাওয়েটেড ভ্যাকেশন মানে সামার ভ্যাকেশন। স্কুলের ছুটি হিসেবে এটাই আমরা সব থেকে বড় ছুটি পাই, প্রায় বলতে পারেন ওই 1 মাস। ছোটোবেলায় স্কুলের ছুটিটা ছিল অন্য রকমের, আর এই বড়োবেলা স্কুলের ছুটিটা আবার অন্য রকমের। ছোটোবেলার ছুটি মানে ছিল মামার বাড়ি, আর সাথে ছিল মা বাবার সাথে এদিক ওদিক ঘুরতে যাওয়া। এদিক ওদিক বলতে ওই দীঘাটাই বেশিরভাগ আর কি বাঙালিদের ঘুরতে যাওয়ার জায়গা। আর বড়োবেলার ছুটিটা একটু অন্য রকমের। কাজের সূত্রে যেহেতু আমরা স্কুলে চাকরি করি, সেই জন্য আমাদের এখনকারও সেই মোস্ট অ্যাওয়েটেড ভ্যাকেশনটা সামার ভ্যাকেশনই রয়ে গেছে। আর যেহেতু আমরা বাইরে থাকি, তাই এই সময় বাড়ি ফেরার একটা অন্যরকম মজা থাকে। আমাদের ফ্লাইট সেই 3:45-এ, কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আসলে সকালের দিকে মানে ওই অফিস টাইমে 10টা-11টা নাগাদ বেশ ভালোই ট্রাফিক হয়। আর আমরা থাকি আলিগড়ে। আলিগড় থেকে দিল্লি আসতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। আমাদের লাগেজ চলে গেছে, আমরা চেক ইন করে নিয়েছি, আর ফাইনালি আমরা এখন নিশ্চিন্তে কোথাও একটা গিয়ে বসবো। দিল্লি এয়ারপোর্টটা কিন্তু খুবই সুন্দর। যারা প্রথমবার কোনো সময় দিল্লি এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করবেন, তারা অবশ্যই দিল্লি এয়ারপোর্টটা একটু ঘুরে দেখবেন, বেশ ভালো লাগবে। আর তাছাড়াও এটা হলো ইন্ডিয়ার বিজিয়েস্ট এয়ারপোর্ট। 2024-2025 ফিনান্সিয়াল ইয়ারে এই তকমা পেয়েছে। এবারে আমাদের গেট নাম্বার ছিল 32B। বেশ অনেকটাই হেঁটে যেতে হয়। এবার সৌম্য আমাকে বললো, তুমি ওই ট্রাভেলারটা দিয়ে যাও, আর আমি হাঁটছি। আর এখান দিয়ে হাঁটলেই আমার একটা মজার গল্প মনে পড়ে। আপনারা অনেকেই জানেন দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক হয়েছে, আর এখন মনে হয় কালীঘাটেও নতুন স্কাই ওয়াকের উদ্বোধন হয়েছে। এবার ব্যাপারটা হলো, যখন প্রথম স্কাই ওয়াক হওয়ার কথা চলছিল, মা তখন আমাকে বলেছে যে দক্ষিণেশ্বরে একটা স্কাই ওয়াক হচ্ছে, ওটা না হাঁটতে হবে না, ওখানে গিয়ে এমনি দাঁড়ালেই ওটা অটোমেটিক্যালি চলবে। মানে আমি ভেবেছিলাম এই এয়ারপোর্টের মতোই ট্রাভেলেটার বা ওয়াকলেটারের মতো কিছু একটা ওখানে তৈরি হচ্ছে। আর আমি সেটা সৌম্যকেও গল্প করেছি, জানো তো আমাদের ওখানে দক্ষিণেশ্বরে এরকম এয়ারপোর্টের মতো ট্রাভেলেটার তৈরি হচ্ছে। ব্যাস, তারপর যখন তৈরি হয়েছে, তৈরি হওয়ার পরে দেখছি এ তো নর্মাল একটা জাস্ট কি বলবো ওই ফুটব্রিজের মতো হয়েছে। সেই নিয়ে সৌম্য এখনও আমাকে মজা করে। আমি কি করব, আমাকে মা যেরকম বলেছে সেই শুনে আমি ভেবেছি যে এইরকমই এয়ারপোর্টের মতো ট্রাভেলেটার তৈরি হচ্ছে। যাই হোক, আমরা পৌঁছে গেছিলাম 31B এর কাছাকাছি। আর পৌঁছে গিয়ে আমাদের খুব টায়ার্ড লাগছিল, অনেকক্ষণ সময়ও হাতে ছিল, তাই আমরা ভালো মতো রেস্ট নিয়ে নিয়েছিলাম। আমরা এই জায়গাটা বসেছিলাম, এই জায়গা থেকে ভিউটা দারুণ লাগছিল। আর ঠিক লেফট সাইডে এমন একটা জায়গা ছিল যেখান থেকে T1 আর T2 এর যে ফ্লাইটগুলো উঠছিল, সেগুলো খুব সুন্দরভাবে একদম কাছ থেকে দেখা যাচ্ছিল। সেই ভিউটাও কিন্তু বেশ ভালো লাগছিল। এই ফ্লাইট ওঠা নামা দেখতে দেখতে এবার আমাদের ফাইনালি ফ্লাইটের টাইম হয়ে গেছে। সকাল থেকে বেশ ভালোই রোদ ছিল, তবে এখন দেখছি মেঘলা হয়েছে। এই এক চিন্তা। এর আগের বারও যখন শীতের ছুটিতে এসেছিলাম, ঠিক এই কাণ্ডটাই হয়েছিল। ঠিক আমাদের ফ্লাইটের সময় আকাশ মেঘলা, আর প্লেন ছাড়তে না ছাড়তে অ্যানাউন্সমেন্ট যে টার্বুলেন্স আছে। ওই যে বলছিলাম, ওই লেফট সাইডটা থেকে এরকম একটা ভিউ দেখা যাচ্ছে। এই সময়টাও দারুণ লাগছিল। এদিকে আমাদের ফ্লাইটটাও ছেড়ে দিয়েছে, আর ওটাও ওই দিক থেকে মানে ওই এয়ারপোর্টের T1 বা T2 থেকে ছেড়েছিল। আমাদেরটা ছিল T3 থেকে। এই ফ্লাইটটা যখন টেক অফ করে তখন কীরকম একটা গাটা শিরশিরিয়ে ওঠে না? মানে যেরকম ওই নাগরদোলনায় চড়লে ওপর থেকে নিচে নামার সময় হয় বা নিচ থেকে ওপরে যাওয়ার সময় হয়, ঠিক সেরকমই। একটু উপরে উঠতে না উঠতেই দেখা গেল পুরো ঘন মেঘ হয়ে আছে, দূরে কিছু দেখাও যাচ্ছে না। আর সত্যি ঠিক একই অ্যানাউন্সমেন্ট ওরা করলো যে ওপরে ঝড় হচ্ছে। ওখানে বসে বসে প্রত্যেকটা ফ্লাইটই দেখছিলাম এরকম একটা সোজা গিয়ে তারপরে লেফটে বাঁক নিচ্ছে। আমাদের ফ্লাইটটাও ঠিক সেরকমই লেফটের দিকে বেঁকে গেল। আর যখন বাঁকছিল তখন বেশ ভয় লাগছিল, কিন্তু এতটা কিন্তু প্রত্যেকবার হয় না। এবারই দেখলাম ফ্লাইটটা যেন একটু বেশি বেঁকে গেল, মানে বেশি অ্যাঙ্গেল করে গেল। হতে পারে এটা ঝড়ের জন্য মনে হচ্ছিল বা অন্য কিছু। যাই হোক, এই যে এই জায়গাটাতে এসে এত ফ্লাইটটা কাঁপছিল যে বলার নয়।
সৌম্য আবার এদিক ওদিক তাকিয়ে দেখছিল, সবাই চোখ বন্ধ করে ঠাকুরের নামে প্রার্থনা করছে। আমার ভিডিওটা অন ছিল, তবে আমিও সেম কাজটাই করছিলাম। আর ওই যে বলে না, অন্ধকারের পরে আলো আসে, ঠিক সেরকমই নিচে ওই ঝড় বৃষ্টির জায়গাটা পেরিয়ে এসে যখন ফ্লাইটটা আরও ওপরে উঠল, দৃশ্যটা ঠিক এরকম। মেঘেদের ওপর দিয়ে আমরা যাচ্ছি, এগুলো ঠিক যেন মনে হয় পুরো ফ্যানা হয়ে গেছে, আর ফ্যানাগুলোকে কেউ স্টিল করে দিয়েছে, মানে স্ট্যাচু। 2 ঘন্টা পর ফাইনালি আমরা ল্যান্ডিং করছি কলকাতাতে। কলকাতার ওয়েদার মেঘলা, আর এখন 32 ডিগ্রি টেম্পারেচার। এবারেও আমাদের সিটগুলো পড়েছিল পেছন দিকে, আর যথারীতি সামনের প্যাসেঞ্জারদের সোজা বার করে দিল, আর আমাদেরকে আবার এয়ারবাসে করে পুরোটা সেই দূরে গেট ঘুরিয়ে নিয়ে যাবে। তবে এখান দিয়ে যেতে কিন্তু বেশ ভালোই লাগে, অনেক কিছু দেখা যায়, যেমন কিভাবে ওরা লাগেজগুলো লোড করছে, কি করে সেগুলো আনলোড করছে, এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে যেতে যেতে। প্লাস যখন নেক্সট ফ্লাইট ছাড়বে সেটার জন্য ওরা খাবার নিয়ে এসছে, সেই খাবারগুলোকে ওরা লোড করছে, সব কিছু এখান দিয়ে যেতে যেতে বেশ স্পষ্ট দেখা যায়। যেহেতু আমরা অনেক আগে এয়ারপোর্টে ঢুকে গেছিলাম, সেই জন্য আমাদের লাগেজটাও অনেক ভেতরে ঢুকে গেছে, তাই আসছে দেরি করে। ওই যে অরেঞ্জ কালারের ট্রলিটা আমাদের এসে গেছে, আর একটা অবশ্য আগেই চলে এসেছিল। এবার আবার আর একটা বড় কাজ, সেটা হলো কার বুকিং। এবারে আর বেশি হ্যাপা পোহাতে হয়নি, প্রথমবার বুকিংই ঠিকঠাক চলে এসেছিল, আর যাওয়ার জন্য ক্যান্সেলও করেনি। যেহেতু এয়ারপোর্ট থেকে আমাদের বাড়িটা বেশ অনেকটাই দূরে, সেই জন্য প্রত্যেকবারই ক্যাবটাকে ক্যান্সেল করে দেয়। প্রায় 2-3টে ক্যান্সেল করার পর তারপর আমরা ক্যাব পাই। যাই হোক, এবারে একবারেই পেয়ে গেছি। এখন আমরা যাচ্ছি মা ফ্লাইওভারের ওপর দিয়ে। এখান থেকে যেতে যেতে আইটিসি আর ওই জেডব্লিউ ম্যারিয়েটটা কিন্তু দারুণ লাগে। ফাইনালি বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। সবাই পাড়ার মোড়েই ওয়েট করছিল আমাদের জন্য। শুধু বাড়ির লোক নয়, সাথে ছিল টাবলু, লালি আর ওদের আরেক ভাইও। এনাকে তো আপনারা আগেই দেখেছেন, এনার নামই টাবলু। একদম গায়ে উঠে ঝাঁপিয়ে একাকার কাণ্ড। উনি প্রত্যেকবারই আসার সময় আমাদের গলির মুখ থেকে বাড়ি অবধি পৌঁছে দেয়, আবার আমরা যখন আবার দিল্লি ফিরে যাই তখন বাড়ির মুখ থেকে গাড়ি অবধি ছেড়ে দিতে যান। যাই হোক, আপনাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে।